ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ঠিক 6 মাস আগে ছাত্র জনতার মাত্র 36 দিনের আন্দোলনের মুখে অবসান হয়েছে শেখ হাসিনার 15 বছরের দুঃশাসন। পেয়েছি এক নতুন বাংলাদেশ, যা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে গণ্য করা হচ্ছে। আর এই স্বাধীনতা পেতে বিসর্জন দিতে হয়েছে 1400 জন মানুষের প্রাণ। নিহতদের মধ্যে প্রায় 12 থেকে 13% শিশু। গত জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আজ এক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। তারা বলছে, এই গণহত্যা পলাতক শেখ হাসিনার নির্দেশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পন্ন করেছে। একই দিনে আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ আইয়ামে জাহিলিয়াতের যুগ সৃষ্টি করেছিল। এদিকে জুলাইয়ের গণহত্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এছাড়া রাজনৈতিক দলকে নিষিদ্ধ থেকে বিরত থাকার আহ্বান সহ র্যাব ও এনটিএমসিকে বিলুপ্তির সুপারিশ করেছে সংস্থাটি। আর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জুলাই হত্যাকাণ্ডের বিচারে। রাজনৈতিক দলগুলো কি একমত এর সাথে? সর্বোপরি সরকার তো এই প্রতিবেদনকে স্বাগতও জানিয়েছে, তবে রাজনৈতিক দলগুলো এটিকে কিভাবে দেখছে, এসব কিছু নিয়েই আজকের রাজকাহন আলোচনায়। স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আইনের বিষয়গুলো নিঃসন্দেহে আপনি বেশ ভালোই বোঝেন। যে জটিলতার মধ্য দিয়ে আসলে এই গণ অভ্যুত্থানের যে বিচার কাজ, সেটি নিয়ে আমরা অনেকে চিন্তা করছি, বিচার কাজ দীর্ঘায়িত হবে কিনা কিংবা বিলম্বিত হবে কিনা। আজকের এই জাতিসংঘের যে প্রতিবেদন এসছে, তার মধ্য দিয়ে আপনি কি মনে করছেন বিচার কাজ কতখানি দ্রুত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলো? এটার সাথে বিচারের কোনো সম্পর্ক থাকার কোনো আইনগত সুযোগ নাই। জাতিসংঘ রিপোর্টের ইন্টারন্যাশনাল ভ্যালু অনেক বেশি, মোরাল ভ্যালু অনেক বেশি এবং পলিটিক্যাল ফেস ভ্যালু অনেক বেশি, কিন্তু কোর্টে এটার কোনো, বাংলাদেশের কোর্টে এটার কোনো ইমপ্লিকেশন নেই। এটা সাক্ষী হিসাবেও আদৌ আসবে কিনা আমি জানি না। হয়তো বা যুদ্ধবাদী বিচার ট্রাইব্যুনালে যেহেতু ওখানে এভিডেন্স একটা রিল্যাক্স করা আছে, সেখানে এভিডেন্স কোলেট্রাল এভিডেন্স হিসাবে এটাকে ব্যবহার করা যেতে পারে। দুটি ইম্পর্টেন্ট কথা আছে। একটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে তারা শক্তি প্রয়োগের, অতিরিক্ত শক্তি প্রয়োগের আলামত পেয়েছে, এটা একটা ইন্ডিকেশন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, তারা বলেছে কোনো দলকে বাতিল না করতে এবং অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের সুষ্ঠু পরিবেশ করতে। মেসেজটা খুবই ক্লিয়ার। এখন সেই মেসেজের প্রেক্ষাপটেই দুদিন আগে ডক্টর ইউনূস স্যার যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যের মধ্যে ওনার অন্তর্ভুক্তি ছিল। এখন সামনের যে ভোট হবে বাংলাদেশে, 6 ডিসেম্বর একটা ডেট শোনা যাচ্ছে। যদি 6 ডিসেম্বরে ভোট হয়, তাহলে সেপ্টেম্বর অক্টোবর থেকেই তফসিল হয়ে যাবে। তো প্র্যাকটিক্যালি এই সরকারের হাতে আর 6 মাস আছে। এই 6 মাসের মধ্যে এই সরকারকে ভোটের পরিবেশ করতে হবে। এই 6 মাসের মধ্যে বিচার করা যাবে না তা না, কিন্তু জাস্টিস হারিড, জাস্টিস বারিড। এই 6 মাসের মধ্যে বিচার করার সহজ উপায় হচ্ছে গান পয়েন্টে মেরে কেটে কারো কাছে 164 নিয়ে নেওয়া, ওই 164-এর ভিত্তিতে চার্জশিট দিয়ে দেওয়া, 164-এর ভিত্তিতে সাজা দিয়ে দেওয়া। তো সেটা তো কোনো ভালো মডেল না। একজন নোবেল লরিয়েট বিশ্বখ্যাত ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশ চালাচ্ছেন। ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিরা যে কাজগুলো করতে পেরেছে আগে, ডক্টর ইউনূস স্যারের সফলতা বা তার যোগ্যতাটাই তার সবচেয়ে অযোগ্যতা। তিনি ওই কাজগুলো করতে পারবেন না, এটি তার সাথে যাবে না এবং তার ইন্টারন্যাশনাল ইমেজের সাথে যাবে না। দেন ভোটে যদি ভায়োলেন্স হয়, যেটি এখন হচ্ছে, এই মুহূর্তে যে ভায়োলেন্সটা হচ্ছে, আমি খুব বিনয়ের সাথে বলবো, অপারেশন ডেভিল হান্ট শব্দটাই তো স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে কেমন একটু খটমট লাগে। অপারেশন সার্চ লাইট, অপারেশন ডেভিড হান্ট, এর আগে বিএনপির আমলে হয়েছিল, আওয়ামী লীগের আমলে ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে। তো এগুলো তো ভালো শব্দ না। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, ক্রস ফায়ার, গুম, সার্চ লাইট, ডেভিল হান্ট, এগুলোর জন্য নিশ্চয়ই ছাত্ররা প্রাণ দেয়নি। দেন ডক্টর ইউনূস স্যার যখন 32 নম্বর ভেঙে দেওয়া হলো, ইনস্ট্যান্ট গভর্নমেন্ট রিয়াকশনটা খুব দুঃখজনক। যে শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছে, তার প্রেক্ষাপটে মানুষ সেটা ভেঙে দিয়েছে। এটা ছিল প্রাথমিক বক্তব্য। পরে অবশ্য ডক্টর ইউনূস স্যার এটা নিন্দা জানিয়েছেন বা বলেছেন যে এটা নির্বারিত থাকতে, এবং পরে উনি আরেকটা সুন্দর বক্তব্য দিয়েছেন যে এই ধরনের মব জাস্টিসের উনি নিন্দা জানাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে সেই মার্চেন্ট অফ ভেনিসের মতো, যে আপনি 1 পাউন্ড মাংস নিতে পারবেন, 1 ফোঁটা রক্ত পাবেন, নিন্দা করে যাব, কিন্তু ঘটনাগুলো ঘটতে থাকবে, আমরা কেউ ঠেকাতে পারছি না। এই যে ঠেকাতে না পারা, এটার দায় কিন্তু ভয়াবহ। এবং এই যে ঠেকাতে না পারা, এই অবস্থায় ভোট হবে কীভাবে? আর এই অবস্থায় যদি ভোট হয়, সে ভোটে তো রক্তপাত হবে অনেক। সে রক্তপাতের দায় কে নেবে? সে রক্তপাতের দায় তো সরকারকে নিতে হবে। যাতে রক্তপাত না হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেই জন্য সরকারকে কাজ করতে হবে। আমি মোটা দাগে বলি,
মোটা দাগে যদি এখন ভোট হয়, বিএনপি হিউজলি বেনিফিটেড হবে অ্যাপারেন্টলি, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগও ভোটে কিছু বেনিফিটেড হবে, কারণ তাদের এখনো সাইলেন্ট ভোট আছে। জাতীয় পার্টিও বেনিফিটেড হবে। আপাত দৃষ্টিতে যারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তারা বরঞ্চ কিছু লুজার হতে পারে, কারণ তারা কখনো কনস্টিটিউয়েন্সি গ্রুম করেনি, বা জামাত ইসলামীর সাথে তাদের সখ্যতা দেখা যাচ্ছে কথাবার্তায়। জামাত ইসলামী ছাড়া আর কোনো দলের সাথে আপাত দৃষ্টিতে আমরা সখ্যতা দেখতে পাচ্ছি না। যদি সখ্যতা না থাকে, তারা ভোট করবে কোত্থেকে, টাকা পাবে কোত্থেকে, জিতবে কিভাবে, সংসদে যাবে কিভাবে, অনেক ধরনের সমীকরণ এক লাইনে শেষ করে দিচ্ছি। সকল রাজনৈতিক দলের এই বিষয়টা সমাধান করে এই ছেলেপেলেদের একটা অংশকে সংসদে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা মনে করি বিপ্লব পরবর্তী সময় তাদের একটি অধিকার, অর্থাৎ সবার অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। সাদাত হোসেন সেলিম, ঠিক একই জায়গায় জাতিসংঘ যখন তারা নিজেরাই বলছে যে তারা আসলে চায় না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে, তারা বলেছে তারা যে সুপারিশ করেছেন সেখানে আছে ভোটের আগে সব রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায়। আওয়ামী লীগের মতন এত বড় একটি গণহত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, তাদের আসলে সামনে নির্বাচনে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা এই তদন্ত রিপোর্টের পরে আসলে তাদের বিচারে যে প্রভাব পড়বে এরপরে কতখানি সহজ হবে তাদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না করা এটা তো সরকারের সিদ্ধান্ত, এবং সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেখানে জাতিসংঘ আপনার তাদের পক্ষ থেকে বলতেই পারে কোনো রাজনৈতিক দলকে সিদ্ধান্ত কোনো একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে নেওয়াটা মানে এক ধরনের যতটা কষ্টকর অথবা যতটা আপনার এটা একটা তার চাইতে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা তো আপনার জনগণের এবং আপনার বিভিন্ন ছাত্র জনতার রক্তের উপর দিয়েই গঠিত হয়েছে। সুতরাং এক ধরনের আবেগ তাদের মধ্যে কাজ করতে পারে, বা ছাত্রদের এক ধরনের দাবি থাকতে পারে নিষিদ্ধ করার জন্য। এখন এই দল যদি আপনার যুদ্ধাপরাধের সাথে জড়িত হয়ে থাকে, অথবা এই দল যদি মানবিকতা লঙ্ঘনে যায় জড়িত হয়ে থাকে, এবং এই দল যদি সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নির্দেশদাতা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই দলের ব্যাপারে আইনগতভাবে কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। 72 সালের পরে যখন 73 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু জামাতে ইসলামী, তারপরে আপনার জাতীয় মুসলিম লীগ, জামায়াতে উলামা ইসলাম সহ তৎকালীন অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করতে পারে নাই। সুতরাং আগামী দিনে জাতীয় আমরা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা আমরা বলার সময় এখনো আসেনি। তবে যে নৃশংস হত্যাকাণ্ড করে আওয়ামী লীগ ক্ষমতায় 15 বছর টিকে ছিল, এই ক্ষমতা টিকে থাকার জন্য আওয়ামী লীগ যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, আয়নাঘরের মতো আপনার একটা গুম খুনের একটা কারখানা খুলে বসেছে, সমস্ত আপনারা এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনা মানে মানসিকভাবে একজন রোগাক্রান্ত মানে ব্যক্তি হিসাবে সমস্ত আওয়ামী লীগকে যেভাবে আপনার মানসিকভাবে বিকারগ্রস্ত করেছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা আমরা বলতে পারি না। নির্বাচনকে আসতে দিন। তবে আমরা মনে করি যে নির্বাচনটা অত্যাসন্ন, এবং নির্বাচন যত দ্রুত সম্ভব সেটাই করা দরকার। নির্বাচনের পাশাপাশি যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত, আমরা যে একটা কথা জাতিসংঘ বলেছে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যেভাবে হত্যা করেছে নিরীহ জনগণকে কোনো ধরনের সুযোগ না দিয়ে, ইন্টেনশনালি শিশু, কিশোর, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ, বনিতা কেউ তাদের হাত থেকে রক্ষা পায়নি। এবং সেই হত্যাকাণ্ডের দায়িত্ব সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার আসাদুজ্জামান খান কামাল, তাদের উপর দিয়ে তো বর্তাবে, অবশ্যই বর্তাবে। এবং জাতিসংঘের যে এই রিপোর্টটা আন্তর্জাতিকভাবে ধরেন এই যে বাংলাদেশে গণহত্যা হয়েছে সেটা সারা পৃথিবীব্যাপী একটা উন্মোচিত হয়ে গেছে। শেখ হাসিনা কতটা শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীকে কতটা ব্যবহার করে নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, সেটাও জনগণের সামনে, আপনার সারা বিশ্ববাসীর সামনে এটা প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা আশা করব বর্তমান সরকারের কাছে, সরকার দ্রুততার সাথে এই বিচারগুলো মানে একদম নিষ্পত্তি করা দরকার। অতিরিক্ত ক্ষমতা, অতিরিক্ত সময়টা তারা নিচ্ছে বিচারের জন্য, অতিরিক্ত ক্ষমতা আমরা তাদের জন্য আপনার নেওয়ার কোনো কারণ নাই। আর এখানে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ যেভাবে বিচার করেছে, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে প্রতিদিনেই আদালতে হাজির করানো হয়েছে, এবং একদম একটা ভুয়া মামলাতে বেগম খালেদা জিয়াকে আপনার সাজা দেওয়া হয়েছে। তারপরে আবার যেখানে বেগম খালেদা জিয়া এই মামলা সাজা হওয়ার কথা নয়, আমি সুপ্রিম কোর্টের অসংখ্য আইনজীবীর সাথে কথা বলেছি, এখানে আসামি হাজার পাড়া হিসাবে আছেন, ওনারাও বলতেছে যে এই মামলাতে বেগম জিয়ার সাজা হওয়ার কথা নয়। হাইকোর্টে গেলে এই মামলাটা আপনারা একদম একেবারেই, প্রথম কথা হলো যে একজন প্রবীণ নারী হিসাবে, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, বয়সের বিভিন্ন কারণ হিসাবে এবং আপনার অভিযোগের মাত্রা হিসাবে তিনি খালাস পাওয়ার কথা, কিন্তু এই সুপ্রিম কোর্টের এই কুলাঙ্গার বিচারপতিরা ওনাকে কিন্তু শাস্তি আরো বাড়িয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছেন। সুতরাং আওয়ামী লীগের প্রতি কোনো রকমের সহানুভূতি, আওয়ামী লীগের প্রতি কোনো ধরনের আইনের প্রয়োগ
করাটা এটা আইনের প্রতি অবিচার করা হবে বলে আমি মনে করি। সব বিচার তো নিশ্চয়ই আইনি প্রক্রিয়ায় হতে হবে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জাতিসংঘের আজকের এই প্রতিবেদনে যেটা বলা হয়েছে যে খুবই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডে বিভিন্ন নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সরাসরি জড়িত ছিলেন। প্রায় 1400 জন বিক্ষোভকালীন সময় নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, এবং শিশুদেরকে টার্গেট করে তারা হত্যা করেছেন। সেখানে মারণাস্ত্র এবং শটগান ব্যবহার করা হয়েছে। এই ধরনের মারণাস্ত্র অস্ত্র ব্যবহারের অনুমতি কারা দিল? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকে যে বিষয়টির অবতারণা করেছেন সেটা টক অফ দ্য কান্ট্রি নয়, টক অফ দ্য ওয়ার্ল্ড। এবং জাতিসংঘ যখন একটি মানবাধিকার রিপোর্ট প্রকাশ করে এবং সেই রিপোর্টে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার সরকার এবং কর্মকর্তাদেরকে এই গণহত্যার জন্য দায়ী করা হয়, সেটা অবশ্যই একটা সারা বিশ্বের একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেই আলোচনার সেই রিপোর্টের মধ্য দিয়ে জাতি এমন কিছু জানতে পারলো বা বিশ্ববাসী এমন কিছু জানতে পারলো যেই বিষয়গুলো আমরা গত 15 বছর আমরা রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা বলে আসছিলাম। তখন অনেকেই সেটা বিশ্বাস করেছে, অনেকের কাছে এটা বিশ্বাস হয়নি, কিংবা অনেকেই বিশ্বাস করলেও সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে যেটা কোনো রাজনৈতিক দল, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নয়, কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নয়, বা আমেরিকার কোনো কি বলে ইনস্টিটিউট, মানে কি বলে অন্যান্য যে ইনস্টিটিউটগুলো কাজ করে, মানবাধিকার কমিশন যে কাজ করে সেগুলো নয়, খোদ যেটা বলা হয় আমাদের জাতিসংঘ, সমগ্র জাতির যে প্রতিনিধিত্ব যারা করে, জাতি মানে বিশ্বের যারা প্রতিনিধিত্ব করে, সেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট হচ্ছে এটা। এর মধ্য দিয়ে এটা একটি বিশ্ব স্বীকৃতি এটা কিন্তু আসলো যে শেখ হাসিনা এবং তার যে ফ্যাসিস্ট দল তারা এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। এই গণহত্যাকে শুধু 36 দিনই হয়েছে, গত 15 বছর ধরে হয়েছে। আপনি বলেছেন পরিকল্পিত হত্যাকাণ্ড, এই পরিকল্পিত হত্যাকাণ্ড কি শুধু 36 দিনই হয়েছে? গত 15 বছর ধরে হয়েছে। শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের দুঃশাসনকে আরও তীব্রভাবে চালিয়ে যাওয়ার জন্য, এখানে অন্য দেশের আধিপত্যবাদ এখানে খুব তীব্রভাবে মানে প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনা এই তার ফ্যাসিস্ট শাসনকে পরিকল্পিতভাবে সাজিয়েছিল। এবং সেই পরিকল্পিতভাবে সাজানোর অংশ হিসাবেই তিনি কখনো গণহত্যা চালিয়েছেন, কখনো গুম করেছেন, কখনো মানুষকে নির্যাতন নিপীড়ন করেছেন, দমন করেছেন, মিথ্যা মামলায় হয়রানি করেছেন, তাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছেন, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছেন, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছেন, এবং সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছেন সেই মহিলা যিনি এতদিন আমরা শুনেছিলাম বাংলাদেশে অনেক গণমাধ্যমও বলেছে কি গণতন্ত্রের নাকি তিনি কি মানস কন্যা, আরেকটা কি বলতো কিসের মা, মাদার অফ দ্য নেশন, কি মানবতার মানে কি বলতো, যাই হোক আমার ঠিক ভুলে গেছি, 6 মাস আগের কথা, আমরা ভুলে যাই অনেক কিছু। তো এরকম কথায় আমরা শুনেছিলাম আওয়ামী লীগের কাছ থেকে, কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু গণমাধ্যমের কাছ থেকে কিন্তু এগুলো আমরা শুনতাম। তো আমরা তখন হাসতাম। এই গণমাধ্যমগুলো কিন্তু একসময় ঠিকই শেখ হাসিনার এই স্বরূপটা কিন্তু জাতির সামনে প্রচার করবে। সেই জায়গাটিতে একটু জানতে চাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এখন তো আসলে প্রমাণিত হয়েছে যে তিনি কিভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন। সেক্ষেত্রে আসলে বিচার কার্যক্রম আমরা কতখানি কঠোরভাবে করতে পারব? আমরা 15 বছর যা বলেছি সেটারই আন্তর্জাতিক স্বীকৃতি মিলল কিন্তু আজকে এই এই আপনার জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে। আপনি বলেছেন যে এটা কিভাবে বিচার কাজ, এই বিচার কাজ তো ডে 1 থেকে শুরু হওয়ার কথা ছিল। আপনার 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, সেই 9-10 আগস্ট থেকেই তো এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি সরকারের যে ফোকাস যেখানে থাকা উচিত ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সে ফোকাসটা সেই জায়গায় ছিল না বলেই এই বিচার কাজও কিন্তু দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে গেছে। যাই হোক, দেরিতে হলেও আমরা আশা করি এই অবিলম্বে এই বিচার কাজটা শুরু হওয়া প্রয়োজন। এখানে প্রশ্ন এসেছে যে আগামী নির্বাচনের আগে এই বিচারটা হবে কিনা। এটা আমরা যদি 1 মিনিট সময় যদি নষ্ট না করি, তাহলে অবশ্যই আগামী নির্বাচনের অনেক আগেই এই বিচার কাজগুলো সম্পন্ন হওয়া উচিত এবং হবে।
অনেকে বলেছেন যে আলোচনায় অনেকে বলেছেন যে নির্বাচনের 6 মাস আমরা এই সরকার সময় পাবে। একটা নির্বাচন আয়োজনের জন্য 6 মাসের কোনো বিষয় নয়। একটা গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ জনগণের অংশগ্রহণে একটা নির্বাচন করার জন্য 3 মাসেই প্রস্তুতি যথেষ্ট। এবং এই যে রাজনৈতিক দল, যে আওয়ামী লীগ যে গণহত্যাকারী একটা রাজনৈতিক দল, গণশত্রু, এদের বিচারের জন্য এটার সময় কোনো ব্যাপার বলে আমি মনে করি না। এটা অবশ্যই তাড়াহুড়ারও কিছু নেই। আমরা চাবো না তাড়াহুড়া করতে, যে আপনার অনেক কিছু লেজে গোবরে করে ফেলার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই বিচার কাজটাকে যদি আমরা সরকার বা আদালত বা প্রসিকিউশনে যারা আছেন তারা যদি খুব সুন্দরভাবে মানে এগিয়ে নিতে পারে পরিকল্পিতভাবে, তাহলে সেই নির্বাচনের অনেক আগেই এই বিচার সম্পন্ন হবে। আবার চিফ প্রসিকিউটর তিনি বলেছেন জাতিসংঘের এই প্রতিবেদনে বায়াসড হবার আর কোনো সুযোগ নেই এবং বাংলাদেশের যে তদন্ত সংস্থা আছে তাদের তদন্তের সাথে জাতিসংঘের এই তদন্তের হুবহু মিল আছে। আমি যদি আবারও আপনার কাছে আসি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, হয়তো আপনার কাছে প্রশ্ন রেখে আমাকে বিরতিতে যেতে হবে। বারবার আমরা শুনছি, আপনি বলছিলেন যে জাস্টিস নিয়ে একটি কথা বলছিলেন, জাস্টিস হারির, জাস্টিস বাড়ির, কিন্তু প্রতিবেদনে বিচারের ক্ষেত্রে পুরোপুরি সহায়ক হবে এই কথাও কিন্তু বলেছেন চিফ প্রসিকিউটর। আবার একই সাথে এমন কথাও তো আছে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। যদি আমরা দেরিতে আসলে বিচার করি সেক্ষেত্রে আসলে আমাদের এই বিচার কাজে নানান রকম অসঙ্গতি দেখা দেবে কিনা, আমি এই প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি যে কথাটি বলছিলেন তার ঠিক প্রত্যুত্তরে আরেকটি কথা আছে, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। তাহলে কেন আসলে আমরা এই বিচার কাজ শুরু করতে পারছি না, যেখানে খোদ চিফ প্রসিকিউটর বলেছেন প্রতিবেদনটি বিচারের ক্ষেত্রে পুরোপুরি সহায়ক হবে? পুরোপুরি সহায়ক হবে আমি এই বক্তব্যতে একমত না, কারণ আপনার বিচারের সেখানে সেপারেট চার্জশিট আসবে। আপনি এই তদন্ত রিপোর্টটাকে তো চার্জশিট বলতে পারবেন না, আর এই তদন্ত রিপোর্টটা কখনোই চার্জশিট ফরম্যাটে করা হয়নি। অর্থাৎ একজন ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ আছে, সে অভিযোগের বিরুদ্ধে কোন সাক্ষী কি বলেছে, কি এভিডেন্স আছে, সেগুলোর ডিটেলস বিবরণ ওখানে থাকলেও আদালতে পেশ করার ফরম্যাটটা নাই। তবে এটা একটা অবশ্যই এভিডেন্সিয়াল ভ্যালু আসবে। এখানে দুটি ইস্যু আছে। দেখুন, অবশ্যই এখনও চার্জশিট কেন হয়নি? প্রায় 7 মাস হয়ে গেছে। যে ঘটনা ঘটার পরে 7 মাস পরে আপনি চার্জশিট দিতে পারেননি, তাহলে যদি ধরে নেই আমাদের আর 6 মাসের মধ্যে এই সরকার ভোটের দিকে যাবে, চার্জশিট পরবর্তী ট্রায়াল কিভাবে 6 মাসে করবে? কারণ সেখানে তো আপনার চার্জ হবে, চার্জ ফ্রেম হবে, চার্জ শুনানি হবে, চার্জ শুনানির পরে ইস্যু ফ্রেম হবে, ইস্যু ফ্রেমের পরে সাক্ষী হবে, সাক্ষীর চিফ হবে, ক্রস হবে, রি এক্সামিনেশন হবে, রিক্রস হবে, রিচিফ হবে, অ্যান্ড দেন অসংখ্য ছোটোখাটো ইস্যুতে আবেদন হবে, সাক্ষী বায়াস হয়ে যাবে। ঠিক এই জায়গাটিতে আমি একটু বলি, চিফ প্রসিকিউটর কিন্তু এই কথাও বলেছেন জাতিসংঘের প্রতিবেদন যেহেতু বায়াস হওয়ার সুযোগ নেই এবং বাংলাদেশে যারা তদন্ত সংস্থা আছেন তাদের তদন্তের সাথে জাতিসংঘের এই তদন্তের হুবহু মিল আছে। হুবহু মিল থাকলে তো জিনিসটা আরও খারাপ শোনাচ্ছে, যে হুবহু কীভাবে মিল থাকবে? দুটো স্বতন্ত্র প্রতিষ্ঠান যদি আলাদা আলাদা তদন্ত করে, সেটা হুবহু মিল থাকলে তো প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয় যে দুজনই মনে হয় এটা সোয়াপ করেছে রিপোর্টটা। ওইটার একটা এভিডেন্স ভ্যালু হিসাবে সাক্ষীতে আসবে, হয়তো জাতিসংঘের কেউ একজন পুরো রিপোর্টটা সাক্ষী হিসাবে দেবে এবং এটা এক্সিবিট হবে। যেটি সুবিধা আছে যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে যখন কোনো মামলা হয় সেখানে রুলস অফ এভিডেন্স রিল্যাক্স করা থাকে। অর্থাৎ নর্মাল মামলায় আপনি হেয়ারস এভিডেন্স দিতে পারবেন না, ডাইরেক্ট প্রাইমারি এভিডেন্স লাগবে, কিন্তু এখানে আপনি সিসি ক্যামেরা, আপনি মেসেজ, ফোন কল, এগুলো আপনি এভিডেন্স হিসেবে দিতে পারবেন এবং এগুলোর ইয়েতে সাজা হতে পারে। যেটি ডেফিনেশনাল কিছু প্রবলেম আছে, যে কিছু কিছু অপরাধ আদৌ জেনোসাইডের মধ্যে পড়বে না, কিছু কিছু অপরাধ আপনার ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির মধ্যে সরাসরি পড়বে না, আবার কিছু কিছু পড়বে। ডিপেন্ডস করবে লয়ারের স্কিলের উপরে, ইনভেস্টিগেশন অথরিটির ইয়ার উপরে। এর বাইরে যে মার্ডার কেসগুলো সারা বাংলাদেশে হচ্ছে, ওগুলোর ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট নাই, সুরথাল রিপোর্ট নাই, ব্যালিস্টিক রিপোর্ট নেই। যে আমরা বলছি হ্যাভি উইপন করা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি একটা ছেলের পা সম্পূর্ণ দুভাগ হয়ে গেছে। পুলিশ কখনো এই উইপন ইউজ করার কোনো অধিকার নাই। যদি করে থাকে কার নির্দেশে করলো, কে এই অস্ত্র দিল, কোন অস্ত্র থেকে গুলি বেরোলো, কি গুলি বেরোলো, ওই গুলি ওই বন্দুক থেকে আসছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আইনিভাবে তৈরি করতে হবে। যদি আইনিভাবে এগুলো ডকুমেন্টগুলো না পাওয়া যায়, এগুলো এভিডেন্সগুলো না দেওয়া হয়,
তাহলে মামলাটা ফল্টি হয়ে যাবে। জি, কারা আসলে সেই নির্দেশনা দিয়েছে সেই তথ্য কিন্তু উঠে এসেছে এই প্রতিবেদনে। সাদাত হোসেন সেলিম, মূল হোতা যাদেরকে বলা হচ্ছে এই প্রতিবেদনটিতে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আরেকজন মন্ত্রী ওবায়দুল কাদের, তারা তিনজনই ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ আমরা বলতেই পারি হয়তো দেশেরও বাইরে। কি করে তারা দেশের বাইরে চলে গেলেন? এখন তাহলে আমরা এই হত্যাকাণ্ডের, এই মানবাধিকার লঙ্ঘনের বিচার কি করে করব? যারা দেশের বাইরে চলে গেছেন তারা কি কারণে গেছেন, কেন গেছেন, এটা তো আসলে সবাই জানে। সেখানে রাষ্ট্রীয় মদতেই তারা পালিয়ে গেছেন। অনেকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন, অনেকে এয়ারপোর্টে গ্রেপ্তার দেখানোর পরে তাকে দেখলাম যে তিনি আপনার ওই যে বেলজিয়াম না কোথায় জানি আবিষ্কৃত হয়েছে। তো এগুলোর জন্য তো সরকার দায় এড়াতে পারে না। আর এখানে গত কয়েকদিন আগে আমি একটি রাজনৈতিক দলের সবাই দেখেছি যে তারা খুব উচ্চস্বরে বলছে যে বিচারের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তার মানে এখানে বিচারের নামে নির্বাচনটাকেও একটু পিছানো বা নির্বাচনের ব্যাপারে একটু কালক্ষেপণ করাও দু একটি রাজনৈতিক দলের আপনার উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এখন। কিন্তু আমরা যেটা মানে মনে করছি আর কি, যে সেক্ষেত্রে হয়তো সরকারের কোনো ইন্ধন থাকতে পারে যে এতদিন তো লাগার কথা না, ব্যাপারটাতে বিচারের জন্য এতদিন লাগার কথা না, এবং এই মুহূর্তে এতদিনের মধ্যে বিচারের রায় হয়ে যাওয়ার কথা ছিল। 8ই অগস্টের পর 9-10ই অগস্টেই আপনার ট্রাইব্যুনাল গঠিত হয়ে পরবর্তীকালে এই যে কথাগুলো স্বামী হায়দার পারে বলেছেন, আইনি যে প্রক্রিয়াগুলো এগুলো সম্পূর্ণ হওয়া কথা দরকার ছিল। এখানে বিচারের সাথে বিচারকে আপনার প্রলম্বিত করে নির্বাচনটাকে প্রলম্বিত করার এক ধরনের একটা চক্রান্ত ষড়যন্ত্র আছে। আপনারা যারা কিংস পার্টি করতে চান তারা কিছু সময় চান, আর অথবা যারা নীরবে নিবৃত্তে মনে করছেন যে আপনারা তারা রাজনীতি অনেক এগিয়ে আছেন, আলাদাভাবে নির্বাচন করতে ইচ্ছুক একটি রাজনৈতিক দল, তাদেরও একটা আপনার ইন্ধন থাকতে পারে এখানে। কিন্তু আমরা মনে করি যে অতীতে যেভাবে আপনার বিচার হয়েছে, আমরা যখন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের অনেক বিচারক কার্যক্রম দেখেছি যে তারা কিভাবে আপনার সাক্ষীকে আপনার কোর্ট প্রাঙ্গণ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ভিন দেশে পাচার করে দিয়েছে। আমরা দেখেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পাঞ্জাবের গভর্নর সহ বেশ কয়েকজন আসার জন্য বারবার চেষ্টা করেছেন এবং তারা আপিল করেছেন যে তারা সাক্ষী দিতে চান, তাদের সাক্ষীও গ্রহণ করা হয়নি। এগুলো তো আমাদের চোখের সামনে দেখা। সুতরাং এখানে বিচার যদি সরকারের সদিচ্ছা থাকে, নির্বাচন এবং বিচারের এখানে এটা ডিলে হওয়ার কথা নয়। তার মানে কি এই বিচার বিলম্বিত হওয়ার পেছনে আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না? এই বিচারের প্রলম্বিত হওয়ার পিছনে একটা কারণ হতে পারে যে একটা অংশ তো চায় যে নির্বাচনটাকে কিছুটা প্রলম্বিত করার জন্য তারা একটা নতুন রাজনৈতিক দল করবেন। এখানে কিছু উপদেষ্টারা এটার সাথে জড়িত হয়ে গেছেন, সরকারও একটা অংশ এটার সাথে জড়িত হয়ে গেছেন। তারা চাচ্ছেন যে আপনার এই বিচারের নামে একটু কালক্ষেপণ করে নির্বাচনটাকে একটু প্রলম্বিত করা যায় কি না। তো এটার জন্যই মনে হচ্ছে যে এখন পর্যন্ত আজকে যে প্রায় ফেব্রুয়ারি মাস এসে গেল, এতদিন পর্যন্ত বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করতে পারে নাই। তো আমরা আশা করছি যে নির্বাচন আগে, নির্বাচন যেহেতু ডিসেম্বরের 6 তারিখে নির্বাচন হবে বলে একটা কথা এখন বাজারে বেশ প্রচলিত, এবং আপনার ডক্টর ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বনামধন্য ব্যক্তি হিসেবে যিনি যা বলেছেন জাপানের একটা পত্রিকার সাক্ষাৎকারে, পরবর্তীকালে বিএনপির মহাসচিবের নেতৃত্বে যে প্রতিনিধি দল গিয়েছেন সেখানেও বলেছেন যে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করবে। সুতরাং নির্বাচন এবং বিচার আপনার পাশাপাশি চলতে পারে। এটা ছাড়াও নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার তো অবশ্যই অঙ্গীকার করবে যে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই যে 1400 মানুষকে খুন করেছে এর আগে দিয়ে 2008 সাল থেকে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে 20-22 হাজার নেতাকর্মী বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, সেই মামলাগুলো চলমান হবে। সেখানেও তাদেরকে হুকুমদাতা হিসেবে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি বিগত সরকারের আমলে যিনি প্রধান ছিলেন, অর্থাৎ এই সমস্ত গণহত্যার যিনি মূল হোতা শেখ হাসিনা, ভারত থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসে শাস্তি নিশ্চিত করা যেমন কঠিন, তেমনি জাতিসংঘের এই তদন্ত কমিশনের দলের সদস্য জানিয়েছেন যে সেটি আসলে পুরোপুরি দুই দেশের ব্যক্তিগত ব্যাপার। তারা আসলে নিজেরা এই বিষয়টিতে সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে আসা যাবে কিনা। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স কি মনে করছেন, কতখানি সহজ, কতখানি কঠিন? দেখুন, শেখ হাসিনা বাংলাদেশের মানে একটি তার চ্যাপ্টার শেষ, রাজনীতিতে তার চ্যাপ্টার শেষ, তার পরিবারের চ্যাপ্টার শেষ। এখানে তিনি আর রাজনীতিতে কোনো গুরুত্ব বহন করে না, বরঞ্চ বাংলাদেশের শত্রু, জনগণের শত্রু, গণহত্যাকারী, গণশত্রু। তো তাকে ভারত কেন আশ্রয় দিবে, কেন তাকে দিবে না ফেরত, এটা ভারতকে ক্লিয়ার করতে হবে। এখন ভারতের তো বন্ধু যদি শেখ হাসিনা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের বলার কিছু আছে। আমরা চাই বাংলাদেশের বা ভারতের বন্ধু বাংলাদেশ হবে, বাংলাদেশের জনগণ হবে, বন্ধুত্ব জনগণের সাথে,
কোনো ব্যক্তির সাথে নয়। তো যে ব্যক্তি আপনার ক্রাইম করলো তাকে আপনি কোন প্রোটোকলে রাখলেন, ভারতে কোন প্রোটোকলে উনি আছেন, কোন প্রোটোকলে তিনি ওখান থেকে আপনার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন, আপনার এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এখানে এই জুলাই মানে যে আগস্টে গণবিপ্লব, ছাত্র গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য তিনি এখানে মানে প্ররোচনা দিচ্ছেন, সেইটা ভারতকে অবশ্যই বলতে হবে। আমরা ভারতের সাথে বন্ধুত্বমূলক আচরণ চাই, ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুক, সেটা আমরা চাই। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে জুলাই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, এই ছাত্র গণ অভ্যুত্থানকে ভারতকে স্বীকৃতি দিতে হবে, মেনে নিতে হবে। কিন্তু সেরকম রাজনৈতিক প্রেক্ষাপটে কি বর্তমানে এখনকার বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি ভারতের সাথে? বুঝলাম না। ঠিক আপনি যে কথাটি বলছিলেন ভারতকে স্বীকৃতি দেবার কথা এবং শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবার কথা, ঠিক সেরকম কোন রাজনৈতিক প্রেক্ষাপট বা বাস্তবতায় কি আমরা দাঁড়িয়ে আছি? অবশ্যই বাস্তব। যদি আপনি খোলা চোখে যদি আমরা দেখি, এটা বাস্তব। আর যদি আমি হ্যাঁ, ভারতের স্বার্থ শেখ হাসিনা যেভাবে এখানে রক্ষা করেছিলেন, যেখানে ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য তিনি এখানে শিখণ্ডী হয়ে বসেছিলেন, ভারত যদি সেই কারণে যদি শেখ হাসিনাকে আপনার আড়াল করে রাখে বা সেই কারণে যদি শেখ হাসিনাকে বাঁচাতে চায়, তাহলে ভিন্ন কথা। কিন্তু আমরা চাই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাকে ভারত মেনে নিবে। যদি মেনে না নেয়, সেই ব্যর্থতা কিন্তু বাংলাদেশের নয়, ভারতের। এবং এটার জন্য আমি মনে করি না ভারত শেখ হাসিনার জন্য সারা বিশ্বে একটা বিতর্কিত ভূমিকা পালন করবে। এই যে রিপোর্ট, এই রিপোর্ট তো বিশ্বের রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট। এই জাতিসংঘের সদস্য তো ভারত নিজেও। এই জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, সেই কমিশনে তো ভারতেরও সাপোর্ট রয়েছে, ভারতেরও সদস্য রয়েছে। সেই ভারতের কি বলে এটাকে যে ভোটাভুটি হয়, সেখানে তো তারাও অংশগ্রহণ করে। তো সেখানে তো ভারতের এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। তো সেখানে কি জন্য একজন গণহত্যাকারীকে ভারত আপনার সেখানে আশ্রয় দিয়ে সেটিও একটি বড় প্রশ্ন থেকে যায়। জাতিসংঘের এই রিপোর্ট আসলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কতখানি সহায়ক হবে? আবার আজকে আপনারা সবাই জানেন প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন। এরকম একটি ঘটনার পর আসলে বিচার নিশ্চিত করতে ঠিক কতখানি দূরে আমরা দাঁড়িয়ে আছি কিংবা কতখানি সক্ষমতা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আরও একটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আয়নাঘর পরিদর্শন করেছেন আজ প্রধান উপদেষ্টা, এবং তিনি আয়নাঘর পরিদর্শন করে বলেছেন আইয়ামে জাহিলিয়াতের যুগ আসলে তৈরি করে রেখেছিল বিগত সরকার, এবং সেই সাথে আসলে গণ অভ্যুত্থানের যে চিত্র আমরা দেখেছি, এরপরে এই মানবাধিকার লঙ্ঘনের যে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী হবার কথা আছে, সেটি আমরা নিশ্চিত করতে পারবো কিনা? দেখুন, সামনে যে ভোট হবে এবং যে সরকার হবে, আওয়ামী লীগ খুব দ্ব্যর্থহীন কণ্ঠে মনে করে সে সরকারটা আওয়ামী লীগ হবে না, সে সরকারটি অ্যান্টি আওয়ামী লীগই হবে। সেই অ্যান্টি আওয়ামী লীগ সরকার অবশ্যই এই বিচারগুলোর ধারাবাহিকতা বজায় রাখবে, পলিটিক্যালি জুডিশিয়ারি রাখাটাই স্বাভাবিক। এগুলো মুছে যাবে না, এগুলো মুছে যাওয়ার বিষয় না, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ পলিটিক্সের সমস্ত রুলস ভায়োলেট করেছে, এক্সিট করেছে। 3000 বছরের যে রুলস ছিল গণতন্ত্রের, সব ধ্বংস করে ফেলেছে। তারপরও ফ্যাক্ট রিমেইন, তাদের তো কিছু জনসমর্থন আছে, কিছু নিরীহ সমর্থক আছে, এবং ভোটে অংশগ্রহণের একটা অধিকারও আছে। এখন যদি জনগণ তাদেরকে অংশগ্রহণ করতে না দেয়, তখন তো আর কিছু করার নেই। কিন্তু গণতন্ত্র মানে তো আর মেজরিটেরিয়ান রুল না, গণতন্ত্র মানে সকল দলেরই অংশগ্রহণ। ধরে নেন জাতীয় পার্টি অংশগ্রহণ করলো না, আওয়ামী লীগ অংশগ্রহণ করলো না, জাসদ অংশগ্রহণ করলো না, একটা বিশাল অংশের দল অংশগ্রহণ করলো না, তারপরে সরকার হবে, তারপরে দেশ চলবে, কিন্তু ডিফেক্টটা রয়ে যাবে। আপনি বলতে পারেন 14 সালে কী হয়েছে, হ্যাঁ 14 সালে ভুল হয়েছে, 14 সালের ভুলটা আওয়ামী লীগ বুঝেনি বলেই 25 সাফার করছে, 18 ভুল আওয়ামী লীগ বোঝেনি বলেই 25 সাফার করছে। বিএনপির সামনে, ডক্টর ইউনূস স্যারের সামনে এই ধরনের ভুল রিপিট না করে দেশটা সংশোধন করার সুযোগ আছে। তবে আওয়ামী লীগকে বিশ্বাস করে দিচ্ছি, আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে এবং নেতৃত্বে নতুন ফেস আনতে হবে। যেটি অনেকেই বললেন যে শেখ হাসিনার সুনির্দিষ্ট নেম দিয়ে যেহেতু জাতিসংঘের রিপোর্ট আসছে, তার নিজেরও এখন চিন্তা করা উচিত তার দলটি বাঁচাতে গেলে তার কি করা উচিত।
জি, সেটি যেমন প্রয়োজন আসলে সব ক্ষেত্রেই আমাদের এক ধরনের সংস্কার প্রয়োজন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে আমরা আসলে বিচারের কথা বলছি কিংবা বিচার কাজ আসলে এই মুহূর্তে নিশ্চয়ই বাংলাদেশ থেকে অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এই সরকার নানানভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা শুরু করেছে, কিন্তু খোদ জাতিসংঘের এই রিপোর্টে এসছে যে এই প্রচেষ্টা বিভিন্ন মাত্রায় বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, এবং সেটি এখন যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, বিচার বিভাগে বিদ্যমান কাঠামোগত নানান রকমের ত্রুটি আছে, তার মানে এখনো আসলে ফ্যাসিস্ট সরকারে কেউ না কেউ তো এই সিস্টেমের মাঝেও লুকিয়ে আছে। সর্বোচ্চ বিচার কি তাহলে নিশ্চিত হবে? আপনার কেউ না কেউ মানে পুরো প্রশাসনের মধ্যে সরকারের ফ্যাসিস্ট সরকারের দোসররা তো আছেই। আপনি মনে করেন সচিব থেকে ইউনো পর্যন্ত, কিংবা মনে করেন পুলিশের একদম সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত। তো এরাই তো ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করেছে, তাদেরকে ভোট চুরিতে সহযোগিতা করেছে, তাদেরকে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে, আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে, দুর্নীতি লুটপাট করার জন্য সহযোগিতা করেছে, নিজেরা লাভবান হয়েছে। কিন্তু এরা তো আছেই। এই যে ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট, প্রশাসনের মধ্যে ডেভিল রেখে আপনার ডেভিল হান্ট তো বাস্তবায়ন পুরোপুরি হবে না। আসল ডেভিল তো দিল্লিতে বসে আছে, সেই ডেভিলকে তো আনতে হবে। এখন শামীম হায়দার পাটোয়ারি বললেন যে শব্দটা ভালো শোনায় না, ভালো মানুষের জন্য ভালো শব্দ শোনায়, কিন্তু শয়তানের জন্য শয়তানই বলতে হবে, এটাই বাস্তবতা। তো আজকে এই ডেভিল হান্ট আজকে কেন শুরু হলো, আমার বক্তব্য হলো সেটা। ডেভিল হান্ট তো 8ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা, 8ই আগস্ট থেকে শুরু হয়নি বলেই আজকে এই ডেভিলরা প্রশাসনের মধ্যে থেকে, বাইরে থেকে, দিল্লিতে বসে কিংবা বেলজিয়ামে বসে কিংবা ইংল্যান্ডে বসে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এইটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দুর্বলতা বলে আমি মনে করব। এই ডেভিলদেরকে যদি প্রথমেই আটকে ফেলা যেত তাহলে কিন্তু বাংলাদেশের এই ষড়যন্ত্রগুলো তারা করার সাহস পেত না, উস্কানি দেওয়ার সাহস পেত না, বিশৃঙ্খলা সৃষ্টি করার সাহস পেত না। এই ডেভিলরা তো আমাদের সমাজেই বিচরণ করছে, প্রশাসনেই আছে। আপনার এই যে আপনি বললাম প্রশাসনে কোনো পরিবর্তন হয়েছে, ওই চেয়ার থেকে এই চেয়ারে এসেছে, এই চেয়ার থেকে ওই চেয়ারে গেছে। এই তো সংস্কার মানেই তো পদের পরিবর্তন না, সংস্কার বলতে টোটাল সিস্টেমটারই পরিবর্তন। এখানে আপনি ধরেন প্রধানমন্ত্রী আছেন, আমি হয়তো আইজি, উনি হয়তো পুলিশ মানে কি বিজেপির চিফ। আপনি আমাকে বললেন গুলি করতে, অনৈতিকভাবে গুলি করতে, আমি করব? আমার আইনে তো বলে না আমি এভাবে গুলি করব। এই যেসব মরণাস্ত্র ব্যবহারের কথা আপনি বললেন, সেই মরণাস্ত্র তো পুলিশের হাতে থাকার কথা নয়। তাহলে মরণাস্ত্রগুলি কোত্থেকে আসলো, কে সাপ্লাই দিল? শুধু কি এখানে আইন শৃঙ্খলা বাহিনী আপনার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? আওয়ামী লীগের শেখ হাসিনার সেই গুন্ডা পান্ডারা কি করে নাই? তাদের সেই ছবি কিন্তু নাই। তো আপনি আমাকে বললেই আমি করব? হ্যাঁ, আমি কখন করব না? আমার মধ্যে যদি সেই সিস্টেমে সেই সংস্কারটা থাকে, আমার মধ্যে যদি সেই 24-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, চেতনা, এটাকে যদি আমি ধারণ করি সেখানে, তাহলে আমিও সেটা আপনার সেই অন্যায় নির্দেশ মানব না, সেলিম ভাইও মানবে না, শামীম হায়দার পাটোয়ারি মানবে না। বরঞ্চ আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করব আপনি ভুল করছেন। তার মানে আসলে সবাই মিলে যোগসাজশে এই সমস্ত গণহত্যা অবশ্যই পরিকল্পিতভাবে, এবং এটা একটা প্যাকেজ, এবং এটা তো এই রিপোর্টেও আসে। সেই জন্য আমি বলবো এই আজকে এই ডেভিল তাড়ানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমাদের সকলকেই সমবেত হতে হবে। কার জন্য আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলবেন? যে আমাকে হত্যা করেছে এই নির্বাচনে, হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না সেটা রাষ্ট্রের সিদ্ধান্ত, আদালতের সিদ্ধান্ত। কিন্তু এই যে এই গণহত্যাকারীরা যখন নির্বাচনের নামে মাঠে নামবে, আমার ভাই যিনি মারা গেছেন তার যে আত্মীয় স্বজন যারা রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তার অনুসারী রয়েছে, তারা সেই ডেভিলকে, সেই হত্যাকারীকে কি হিসাবে ট্রিট করবে? বিশৃঙ্খলতা তখনই সৃষ্টি হবে। ঠিক এই জায়গাটিতে একটু প্রশ্ন করতে চাই শাহাদাত হোসেন সেলিম, তার মানে আসলে খুব সরাসরি যাদের নাম এসছে এই প্রতিবেদনে তাদেরকে তাদের বিচার আরেকটি শব্দ বলি নেই, এই যে এখানে অনেকের নামই কিন্তু আসে নাই, প্লাস 1400 যে বলা হয়েছে, এই 1400 কিন্তু নয়, এটা আরো বেশি, এটা প্রায় 2000-এর ক্রস করবে যদি প্রকৃতভাবে এই তদন্তটা করা হয়। অর্থাৎ শাহাদাত হোসেন সেলিম, যেই ধরনের গণঅভ্যুত্থান আসলে আমরা দেখেছি, যেভাবে গণহত্যা হতে আমরা দেখেছি, তাদের সুনিশ্চিতভাবে এবং সুনির্দিষ্ট বিচার যদি আমরা নিশ্চিত করতে না পারি, সামনে নির্বাচন আবারও কোনো না কোনোভাবে প্রশ্নবিদ্ধ থেকে যাবে কিনা? না, তাদের তো আমাদের বিচারও একটা প্রক্রিয়া এবং নির্বাচনও একটা মানে প্রয়োজন, এবং নির্বাচন প্রয়োজন, বিচারও প্রক্রিয়াধীন।
এবং বিচার তো হতেই হবে। এই যে ধরুন না 2000-এর মতো মানুষকে হত্যা করেছে, এর আগে 20,000-এর মতো মানুষকে হত্যা করেছে, এবং এই দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য খুন গুম লুণ্ঠন করেছে। শুধু তো শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে সামরিক বাহিনী, পুলিশ, আমলা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী কে না জড়িত, প্রত্যেকে জড়িত। প্রত্যেকেই কিন্তু বিচার আওতায় আনতে হবে। যদি আমরা বিচার আওতায় আনতে না পারি তাহলে তো এই দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত অবস্থা থাকবে। এই অন্তর্বর্তী সরকারের আছে বলে সেই অন্তর্বর্তীকালীন সরকার যতটা থাকার কথা ততটা নাই, যে কারণেই তো অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে 5 এবং 6 ফেব্রুয়ারি বিভিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করে গতিশীল করে আপনারা বিচারের কাজকে ত্বরান্বিত করেন, জনদুর্ভোগ কমান, দুর্মূল্য স্থিতিশীল রাখুন এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখুন, ইত্যাদি কাজগুলো আমরা করতেছি। এখন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে সহসা এটা আমি বিশ্বাস করি না। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি থাকতে পারে, তাদের কিছু সমর্থনেও থাকতে পারে, সেই সমর্থনটা অতীতে কৃষক প্রজা পার্টিরও ছিল। কৃষক প্রজা পার্টি কিন্তু ক্ষমতায়ও ছিল। আমরা আপনার তরুণকালে দেখেছি, ন্যাব মুজাফফরকে দেখেছি, ন্যাব ভাসানীকে দেখেছি, জাসদকে দেখেছি, যারা বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগও বিলীন হয়ে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। কারণ আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই, আওয়ামী লীগের মধ্যে কোনো আত্মগ্লানি নাই, আওয়ামী লীগের মধ্যে এক ধরনের বিবেকহীনতা কাজ করছে, যে বিবেকটা শেখ হাসিনা ছিল না। এবং কোনো বিবেকবান ব্যক্তি আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ করবে এটা আমার কাছে মনে হচ্ছে না। এক ধরনের ফ্যাসিস্ট মনোভাব সম্পন্ন এবং সাইকোপ্যাথ ছাড়া আওয়ামী লীগ করা কেউ করবে না। এবং ভবিষ্যতে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারবে কিনা আমরা জানি না, তবে না দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। কারণ তারা যদি রাজনৈতিক দল হিসেবে অপরাধী হয় তাদের নিবন্ধন বাতিল হতে পারে, তারা নিষিদ্ধ হতে পারে। অতীতেও রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়েছে, জামাত নিষিদ্ধ হয়েছে, মুসলিম লীগ নিষিদ্ধ হয়েছে, আবার আপনার জামাতকে নিবন্ধন বাতিল করেছে, জাতীয় গণতান্ত্রিক পার্টি নিবন্ধন বাতিল করেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী এনডিপি নিবন্ধন বাতিল করেছে, এভাবে আর অনেক দলের নিবন্ধন বাতিল করেছে। সুতরাং আইন কিন্তু সেই সংস্কৃতি না, এটা আইনের কারণেই যদি হয়ে থাকে তাহলে সেটা সংস্কৃতি আপনি বলতে পারেন না। আওয়ামী লীগ যদি গণহত্যার দায়ে দণ্ডিত একটা রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে তার নিবন্ধন তো থাকার কথা না, কোনো অবস্থায় নিবন্ধন থাকার কথা। আর নিবন্ধন না থাকলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নৌকা নিয়ে জনগণের কাছে আবার আওয়ামী লীগ যাবে কোন মুখে, এটা আমার কাছে মনে হচ্ছে না। শেখ হাসিনার মতো নির্লজ্জ ব্যয়া ইতর অসভ্য হলে হয়তো কেউ যেতে পারে, তা নাইলে আওয়ামী লীগ প্রার্থীও খুঁজে পাওয়া যাবে না, আওয়ামী লীগের সমর্থনও খুঁজে পাওয়া যাবে না। যে একজন নিরীহ সমর্থক পাওয়া যাবে তারা কিন্তু আপনার ধরেন তাদের জীবনের ঝুঁকি নিতে হবে। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা লুণ্ঠন করে আপনার বিদেশে অট্টহাসি হাসবে, আর এখানে আপনার এই ধরনের হতে পারে না। আর আমরা তো ভারতকে একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমরা তো বন্ধু বিনিময় চুক্তি আছে, আমরা তো অনুপ চটিয়াকে আমরা তাদের হাতে তুলে দিয়েছি। সুতরাং হাসিনার মতো যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধী তাকে এখানে আনাটা কোনো বিষয় না। ভারত কিন্তু তাতে করে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত আজকে রাজখানের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।